A 72 years old man is found to have acute kidney injury. Urine microscopy reveals the presence of red cell cast. What is the most likely etiology of his renal failure? তো এখানে বলা আছে যে পেশেন্টের অ্যাকিউট রেনাল ফেইলিওর আছে এবং এটাও বলা আছে যে পেশেন্টের ইউরিনে রেড সেল কাস্ট পাওয়া গিয়েছে। সুতরাং এখন বলতে হবে যে পেশেন্টের এই রেনাল ফেইলিওরের কারণ কি। প্রথমত হলো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস অপশনে আছে। তো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের কথা যদি বলি, এক্ষেত্রে আসলে আরবিসি কাস্ট পাওয়া যায় না। আরবিসি কাস্ট যেখানে পাওয়া যাবে মনে করবেন যে এখানে গ্লোমেরুলার কোনো ডিজিজ আছে, পেশেন্টের কোনো গ্লোমেরুলার কোনো প্রবলেম আছে। গ্লোমেরুলার প্রবলেম না থাকলে কখনোই আরবিসি কাস্ট পাওয়া যাবে না। যেমন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে আমরা সাধারণত গ্র্যানুলার কাস্ট পাই। সো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস আমি বাদ দিয়ে দিতে পারি। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমেও এরকম কোনো কিছু আমরা পাই না। সাধারণত হিমোলাইসিসের জন্য যে এবং থ্রম্বোসিসের জন্য, গ্লোমেরুলাসের থ্রম্বোসিসের জন্য এই হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম তৈরি হয়। আমরা পরবর্তীতে এটা সম্পর্কে আরও জানবো। অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট রাইট অ্যান্সার স্টিল নাও। তারপরে স্ক্লেরোডার্মিক রেনাল ক্রাইসিস। স্ক্লেরোডার্মা যখন পড়বো এটা সম্পর্কে আরও ভালো জানতে পারবো যে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিসে আসলে গ্লোমেরুলার কোনো প্রবলেম থাকে না। এখানে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিসে কি হয়, রেনাল আর্টারি কনস্ট্রিক্টেড থাকে, সো রেনাল ব্লাড ফ্লো কম হয় এবং পেশেন্টের অনেক বেশি হাইপারটেনশন থাকে এবং হাইপারটেনশন থেকে রেনাল ক্রাইসিস হতে পারে পেশেন্টের। টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের কথা বলা হয়েছে। টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কিছুটা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের মতোই প্রেজেন্টেশন নিয়ে আসে অনেক সময়। সো এটাও আমাদের গ্র্যানুলার কাস্ট ঠিক ইল্ড করে না, আরবিসি কাস্ট ঠিক ইল্ড করে না। টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসে সাধারণত ডায়োটিক ফেজের ইউরিন আউটপুট পাই আমরা। তারপরে অনেক সময় যদি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থাকে অনেক সময় ইওসিনোফিল ইউরিয়া পেতে পারি, ডাব্লিউবিসি পেতে পারি, প্রোটিন ইউরিয়া পেতে পারি। সো এখানে মোস্ট কনসিস্টেন্ট অ্যান্সার হলো অ্যাকিউট glomerulonephritis. Which of the following is maintained in circulation when transiting through the kidney and not freely filtered across the normal glomerular filtration barrier? অর্থাৎ এখানে একটা কথা বলা হয়েছে যে নিচের কোন জিনিসটা গ্লোমেরুলার্স দিয়ে ফ্রিলি ফিল্টার্ড হয় না। তো আমরা প্রথমে এইগুলো দেখি, অপশনগুলো দেখি। ফ্রি লাইট চেইনসগুলো আকারে ছোট হয়। প্রোটিন হলো আকারে ছোট হওয়ার কারণে তারা ইজিলি গ্লোমেরুলাস ক্রস করে ইউরিনে চলে আসে। সুতরাং এটা কখনোই অ্যান্সার হতে পারে না। গ্লুকোজ অলওয়েজ আপনার গ্লোমেরুলাস ক্রস করে, আমরা জানি। গ্লুটাপিন যেটা একটা অ্যামাইনো অ্যাসিড, সেটাও আপনার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ক্রস করে চলে আসে। লিথিয়ামও গ্লোমেরুলাস ক্রস করে চলে আসতে পারে। কিন্তু ইমিউনোগ্লোবিন এ যেটা একটা প্রোটিন, আমরা জানি যে প্রোটিন সাধারণভাবে প্রোটিন গ্লোমেরুলাস ক্রস করে না বা গ্লোমেরুলার ক্যাপিলারি ক্রস করে না। একটা কারণ হলো এরা আকারে অনেক বড় হয় এবং পোডোসাইটের যে ফিল্ট্রেশন স্লিট আছে তার থেকে আকারে বড় হওয়ার কারণে তারা বাইরে বের হতে পারে না। দ্বিতীয়ত আর একটা কারণ আছে, সেটা হলো আমাদের বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলাসের বেসমেন্ট মেমব্রেন হলো নেগেটিভলি চার্জ থাকে এবং প্রোটিনগুলো নেগেটিভলি চার্জ হওয়ার কারণে দে ইউজ টু রিপালস ইচ আদার। এরা একজন আরেকজনকে রিপালস করে, সুতরাং সহজে প্রোটিন ফিল্টার হতে পারে না। সো ইমিউনোগ্লোবিন এ উইল বি দ্য মোস্ট কনসিস্টেন্ট অ্যান্সার হিয়ার। A 25-year-old man present with visible hematuria. He reports that he had very sore throat 2 days previously, but is otherwise well. His blood pressure and renal function are both normal. Protein creatinine ratio elevated. Protein creatinine ratio elevated মানে বোঝাই যাচ্ছে যে this is a case of proteinuria. তো এখন বলা হয়েছে what is the most likely diagnosis. সো এখানে যদি আপনি খেয়াল করেন অপশনগুলোর মধ্যে কি কি আছে, ব্লাডার ক্যান্সার। এখানে কথা বলা আছে 25 বছরের একজন ভদ্রলোকের ভিজিবল হেমাচিউরিয়া, অর্থাৎ যেটা খালি চোখে দেখা যাচ্ছে এমন একটা হেমাচিউরিয়া ডেভেলপ করেছে এবং সে একটা হিস্ট্রি দিচ্ছে যে 2 দিন আগে
তার একটা গলা ব্যথা ছিল, এছাড়া অন্য সব কিছু নর্মাল। এবং এখানে কথা বলা হয়েছে হিজ ব্লাড প্রেশার অ্যান্ড রেনাল ফাংশন আর বোথ নর্মাল অলসো, বাট প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও এলিভেটেড। তো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ব্লাডার ক্যান্সার, ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথি, পলিসিস্টিক কিডনি ডিজিজ, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, নাকি রেনাল ক্যালকুলাস? দ্য অ্যান্সার ইজ ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথি, কারণ ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথিতে হেমাচিউরিয়া এবং প্রোটিনিউরিয়া দুটোই থাকতে পারে। এবং ইমিউনোগ্লোবিন নেফ্রোপ্যাথিতে একটা সুন্দর একটা হিস্ট্রি থাকে। হিস্ট্রিটা কি? সাধারণত এই ইমিউনোগ্লোবিনের নেফ্রোপ্যাথির প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করার আগে সাধারণত 2 থেকে 3 দিন আগে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের একটা হিস্ট্রি দেখতে পাওয়া যায়। ঠিক একইভাবে এই গ্লোমেরুলার ডিজিজের ম্যানিফেস্টেশন লাইক হেমাচিউরিয়া, প্রোটিনিউরিয়া এগুলো নিয়ে আসতে পারে এবং পেশেন্টের একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। সেটা হতে পারে কোন ক্ষেত্রে? পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। কিন্তু এই ক্ষেত্রে যে মেইন ডিফারেন্সটা সেটা হলো পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে হিস্ট্রিটা থাকবে 2 থেকে 3 সপ্তাহে, আর ইমিউনোগ্লোবিনের নেফ্রোপ্যাথিতে হিস্ট্রিটা থাকবে 2 থেকে 3 দিনের।